আমার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলি ব্যবহার করা এবং দেশগুলি অ্যাডপ্ট করে নিচ্ছে। 110টা দেশ অলরেডি করতেছে, যদিও আমাদের আরো 100 দেশ কিন্তু বাকি আছে। এবং এইটা 9 সাল থেকে কিন্তু 1 জানুয়ারি ইফেক্টিভ হচ্ছে। একটা স্ট্যান্ডার্ড তৈরি করতে কিন্তু 8-10 বছর লাগে। আমরা যদি দেখি, আমরা এই যে যদি আইএফআরএস এর ওয়েবসাইটে ঢুকি তাহলে দেখব যে একটা স্ট্যান্ডার্ড তারা হয়তো এখন ছেড়ে দিছে, ড্রাফট এক্সপোজার করছে, এবং এইটা ফাইনাল রিলিজ হইতে 7-8-9-10 বছর লাগে। তার মানে এটা তো বিশাল কাজ। কিন্তু কি বলছে, দ্য ডেফিনেশন কমপ্লিট সেট অফ জেনারেল পারপাস ফিনান্সিয়াল স্টেটমেন্ট। জেনারেল পারপাস মানে সবার জন্য প্রযোজ্য, সবাই যেন বুঝে। এই বলতেছে যে এর 5টা কম্পোনেন্ট দরকার। এই 5টা কম্পোনেন্ট কি কি? এই 5টা কম্পোনেন্ট, এই 5টা থাকতেই হবে একটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের ভিতরে। কি কি? যে ওই যে আমরা দেখলাম যে ফিনান্সিয়াল রিপোর্ট, পজিশন, এটা হলো আসলে আমরা যেটা আগে বলতাম ব্যালেন্স শিট। একটা পজিশন, নির্দিষ্ট ডেটে আমার অবস্থা কি, অ্যাসেটের অবস্থা কি, লায়াবিলিটিস। এটা মূল যে স্ট্যান্ডার্ড আপনারা যদি দেখেন দেখবেন যে এটার একদম ডিটেইলস আছে, যে অ্যাসেট লায়াবিলিটি কাকে বলে, এভরিথিং, সবকিছু। আমাদের তো আসলে এত কিছু পড়ার সুযোগ নাই বা সময়ও নাই যে আমরা এত কিছু পড়বো, তারপরেও ফান্ডামেন্টাল। এরপরও আপনাদের বলি যে ওই যে ওয়েবসাইটে একটা ইয়ে আছে সিলভিয়ার, আইএফআরএস বক্স, এটা লিখে রাখতে পারেন, ifrsbox.com। দেখুন আপনি ওই যে ডেলয়েটের সাইডে যান, আইএফআরএস এর ইয়াতে যান, তারপরে আমাদের যে কেপিএমজি সাইড আছে, সব জায়গা আছে। হ্যাঁ, তার যে কোনো এক জায়গায় করতে পারেন। একটা বেস ধরতে হবে আসলে, ফেয়ার প্রেজেন্টেশন এন্ড কমপ্লায়েন্স উইথ আইএফআরএস, যে আমার প্রেজেন্টেশনটা যেন ফেয়ার হয় এবং আইএফআরএস এর সাথে কমপ্লায়েন্স যেন হয়। তারপরে হবে গোয়িং কনসার্ন। গোয়িং কনসার্নটা কি? আমরা ধরে নিতে পারি যে একটা প্রতিষ্ঠান যখন হয়, এই প্রতিষ্ঠানটা দীর্ঘদিন টিকে থাকবে, ও লাইফ, হ্যাঁ, আজীবন টিকে থাকবে। এইটাকে বলে গোয়িং কনসার্ন। আবার যখন অডিটর যখন অডিট করে, সে কিন্তু গোয়িং কনসার্নের ব্যাপারটা নিয়ে করে, কাজ করে, যে মনে করেন যে সার্ভাইভাল, আগামী 2-4 বছর পরে এই কোম্পানি থাকবে কি থাকবে না সেটা বোঝা যায়। বিভিন্ন কতগুলো ইন্ডিকেটর আছে। এখন অডিটর যখন অডিট করবে তখন কিন্তু তার এখানে দেখার বিষয় আছে যে এই যে তার গোয়িং কনসার্ন ট্রেড, তার মানে তার অপারেশন স্টপ হয়ে গেছে। তার মানে এইভাবে ভাড়া সে দিয়ে কতদিন চলবে, এইখানে কিন্তু অডিটরের অবজারভেশনের বিষয় আছে। এবং তার তখন এই জায়গাতে হাত দিবে যে গোয়িং কনসার্ন নিয়ে, যে তার গোয়িং কনসার্ন ট্রেড আছে। অ্যাকুরাল বেসিস অ্যাকাউন্টিং। আমরা জানি যে অ্যাকুরাল বেসিস কি, যে এমন হলো আমি বিক্রি করলাম, টাকা পাইলাম না, হ্যাঁ, ধারে বেচছি, কিন্তু আমি দেখা গেল আমার সেল বা রেভিনিউ হিসেবে আমি দেখাই দিতেছি, আমার রিসিভেবল রয়েছে। অনুরূপ ভাবে আমি কিনছি, পেমেন্ট করি নাই, কিনছি কিন্তু এখনো পেমেন্ট করি নাই, পেমেন্ট করব সামনে, আমার পেবল। এই যে আমি হিসাবটা করতেছি, এটা কিন্তু অ্যাকুরাল বেসিস অ্যাকাউন্টিং। আর গভর্নমেন্ট অ্যাকাউন্টিংটা হচ্ছে ক্যাশ বেসিস। আমেরিকান গ্যাপে হচ্ছে ক্যাশ বেসিস। টাকা আছে তার মানে আমি পাইছি, আমার সেল হয়েছে, কিন্তু পাই নাই সেটা সেল হিসেবে দেখা না, মানে এই রকমের একটু গ্যাপ আছে। তারপর হলো ম্যাটেরিয়ালিটি অ্যান্ড এগ্রিগেশন, অফসেটিং, তারপরে ফ্রিকোয়েন্সি অফ রিপোর্টিং। এই রিপোর্টিংটা কেমন হবে, বাৎসরিক হতে পারে, কোয়ার্টারলি হতে পারে। যেমন আমরা যদি বলি যে কোয়ার্টারলি ফিনান্সিয়াল স্টেটমেন্ট আমরা যেগুলি দেখি সেগুলি কিন্তু আনঅডিটেড থাকে নরমালি, কিন্তু আমেরিকায় কিন্তু কোয়ার্টারলি স্টেটমেন্ট হলো অডিটেড। আমাদের বাংলাদেশে কিন্তু এটা আনঅডিটেড। এর ফলে আমাদের ক্যাপিটাল মার্কেটে যারা লিস্টেড আছে কোম্পানিগুলি, তারা আনঅডিটেড রিপোর্টটা হয়তো এমন ভাবে দেয় যে মার্কেটে এটা সিগন্যাল যায় যে এটা ভালো অবস্থায় আছে, ইপিএস ভালো, কিন্তু ফাইনাল যখন দেয় তখন কিন্তু আর ওই চেহারা থাকে না। এর ফলে আমাদের যারা ইনভেস্টর আছে তারা এখানে কিন্তু লুজার হয়, এবং ইনভেস্টররা তারা সঠিকভাবে তাদের সিদ্ধান্ত নিতে পারে না। এই জন্য এটা আসলে অডিটেড হওয়া উচিত। হলো কম্পারেটিভ ইনফরমেশন, যে আমার জন্য ইনফরমেশনটা কম্পেয়ার করা যায় এক বছরের সাথে আরেক বছর। কনসিস্টেন্সি অফ প্রেজেন্টেশন, আমার প্রেজেন্টেশনটা যেন কনসিস্টেন্ট থাকে। যেমন আমি মনে করেন যে ব্যালেন্স শিট করতেছেন, আমার অ্যাসেট, আমার যেটা লিকুইড বেশি, যেমন ক্যাশ,
ব্যাংক, এইভাবে আমি যদি সাজায় দিই, আবার যদি পরের বছর আবার আরেক বছর কি করলাম, সবগুলো আগে দিলাম, ল্যান্ড, বিল্ডিং, এইভাবে। কিন্তু এইভাবে করা যাবে না। আপনি যেটা করবেন কনসিস্টেন্ট থাকতে হবে। ইট সেট এ মিনিমাম রিকোয়ারমেন্ট ফর দ্য কনসেন্ট অফ দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট, দেয়ার ডেফিনেশন, স্ট্রাকচার ইত্যাদি আসলে ওয়ানে আলোচনা করে। ম্যাথমেটিকে এরকম গুরুত্ব বোঝানো যে কাজগুলো হয়েছে প্রতিষ্ঠানে, সেটা কয়েকটা ট্রানজাকশনকে আমি বেস ধরে গুরুত্বটাকে, সিগনিফিকেন্সিটাকে বেস ধরে আমি একটা টেস্ট নিলাম যে আমি এই পর্যন্ত করব। যদি এই টেস্টের মধ্যে থাকে, মানে টলারেন্স লিমিটের মধ্যে থাকে, তাহলে জিনিসটা আমার কাছে অ্যাকসেপ্টেবল, আমি মেনে নিব। যদি এটা সেই টলারেন্স লিমিট ক্রস করে, তাহলে আমি ওটাকে করব, আমি দেখব যে কি অবস্থায় আছে। যেমন হচ্ছে আমি বলে তো দিছে স্যার যে নিট প্রফিটের হলো 0.05%, বা অ্যাসেটের 1%, এভাবে যে টোটাল ট্রানজাকশন এভারেজ করে আমরা নিয়ে নিব যে এই পর্যন্ত থাকলে আমাকে গুরুত্ব দিতে হবে, আর এর উপরে এর নিচে থাকলে আমাকে জিনিসটা গুরুত্ব দিতে হবে। মানে আমার অ্যাকসেপ্টেবল লেভেলটা কোন জায়গায় থাকবে। এরপর যদি আমরা দেখি যে ইনভেন্টরির এটা 2005 সালে ইফেক্টিভ হয়, এটা তো মনে করেন যে এখনো অ্যাপ্লিকেবল আছে। এই যে কিভাবে ক্যালকুলেশন করব, তারপরে আমার কোন পদ্ধতিতে করব, আমরা যে ম্যাটেরিয়াল ইস্যু করব কিভাবে করব। আর আমরা জানি যে আমাদের ইনভেন্টরিটা 3 ধরনের, একটা হলো ম্যাটেরিয়াল ইনভেন্টরি, ওয়ার্ক ইন প্রোগ্রেস ইনভেন্টরি, ফিনিশ গুডস ইনভেন্টরি। এইখানে আমাদের যে ইনভেন্টরি আমরা কিভাবে হিসাব নিকাশ করব, প্রেসক্রাইব একদম সব কিছু দেওয়া আছে। এবং এখানে কিন্তু আমার বলা হয়েছে যে এরা কিন্তু এই যে ফিপো ইয়াটা আছে, লিফোটাকে এখানে প্রোহাবিটেড করছে IS 2 তে। বলে it prescribe the accounting treatment for inventories, it gives guidance for determining the cost of inventories and the subsequent recognition of an expense. তারপর the prescribe আসলে যেটাই হলো যে আমরা যেই যে স্ট্যান্ডার্ডগুলি আসছে, স্ট্যান্ডার্ডগুলি হলো আমরা যেন সবাই একই ফরম্যাটে একই লেভেলে থাকি, এবং আমার স্টেটমেন্টটা যেন সবার কাছে অ্যাকসেপ্টেবল হয়, এবং অন্য যে কেউ আসুক, সে যেন যে ভাষারই হোক, সে কোনো যে দেশেরই হোক, সে যেন জিনিসটা বুঝতে পারে, তার কাছে ফ্যামিলিয়ার হয়, সব একই স্ট্যান্ডার্ডে। এরপর হলো আমার আছে যেমন IS 7 স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। তো ক্যাশ ফ্লোতে একটা ভাইটাল যে আমরা দেখি যে এখানে আমরা ক্যাশ ফ্লো বের করি। ক্যাশ ফ্লো এটা কিন্তু 94 সাল থেকে ইফেক্টিভ হয়েছে, 94 1 জানুয়ারিতে। আর আমাদের সি ইনস্টিটিউট মোটামুটি আমাদের যতগুলো আছে সবগুলো কিন্তু আমাদের সি ইনস্টিটিউট অ্যাডপ্ট করে নিছে। এবং আগে এটা ছিল আমাদের IS টা BS হিসেবে অ্যাডপ্ট করেছিল, এবং IFRS টাকে BFRS হিসেবে বি দিয়ে বাংলাদেশ করেছিল। কিন্তু আসলে একটা কার্বন কপি আমাদের হুবহু বাইরেটাই আমরা অ্যাডপ্ট করে নিছি। এখন কিন্তু 2017 সাল থেকে আবার আমরা ব্যাক করে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এবং ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডই অ্যাডপ্ট করা হয়েছে, এবং এখনো এই পর্যন্ত এটাই আছে। তো আমরা সামনে অদূর ভবিষ্যতে দেখবো যদি বাংলাদেশ আমাদের FRC যদি কোনো চেঞ্জ করে, না হলো এই এখন যেগুলি আছে এটা কিন্তু সব আসলে এখন FRC সম্পদ। দেখি যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা যখন তৈরি করি, আমরা যারা অ্যাকাউন্টেন্ট আছি বা অডিটর আছি মোটামুটি সবাই জানি যে আমরা 3টা ইয়েতে করে অপারেটিং, তারপর হলো আমার ইনভেস্টিং, তারপর হলো ফাইন্যান্সিং, 3টা অ্যাক্টিভিটিস আমার ওভারঅল কিন্তু একটা প্রতিষ্ঠানে ক্যাশ নিয়ে জড়িত। এখন এইটা যে আমরা করি, এই ক্যাশ ফ্লো আমরা 2টা মেথডে করি, একটা হলো ডাইরেক্ট মেথড আর একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। মেথড কি আর ইনডাইরেক্ট মেথড কি আমরা জানি। ডাইরেক্ট মেথড হচ্ছে যে আমার যে রিসিভ হচ্ছে, পেমেন্ট হচ্ছে সরাসরি ডাইরেক্টলি, সেই ফিগার দিয়ে যে স্টেটমেন্ট আমরা করব সেটা ডাইরেক্ট মেথড। আর ইনডাইরেক্ট মেথড হচ্ছে যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স দিয়ে যদি আমি শুরু করি, সেটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। তবে যারা লিস্টেড সিকিউরিটিজ আছে স্টক এক্সচেঞ্জের আন্ডারে, যেই সব কোম্পানিগুলি লিস্টেড আছে, সেই কোম্পানিকে কিন্তু করতে হয় ডাইরেক্ট মেথড। সেটা কোথায় আছে? সিকিউরিটিজ আইনে বলা আছে কোম্পানিগুলি তার ক্যাশ ফ্লো করতে হবে ডাইরেক্ট মেথড। এবং অনেক কোম্পানি কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট দুইভাবে করে আবার ম্যাচ করে দেয়, যে এটা রিকনসাইল করে দেয়। ডাইরেক্ট মেথডে গোজামিল দেওয়ার জায়গা আছে,
আমরা যারা অ্যাকাউন্টেন্ট আমরা জানি, আমরা যখন এটা করতে গেছি দেখা যায় কিছু একটা না মিললে আপনি হয়তো এক জায়গায় ফিগার ঢুকাই দেয়া আমরা মিলাই দিচ্ছি যে হ্যাঁ ঠিক আছে সব থোড়ে হয় বেশি, ডাইরেক্টও করা সম্ভব, তারপরও ডাইরেক্ট হলে কতটা দেওয়া যায় না। এই যে মেথড এটা শুধুমাত্র অপারেটিং অ্যাক্টিভিটির জন্য প্রযোজ্য, অন্যগুলো তো অ্যাজ ইট ইজ, তাই না? শুধুমাত্র অপারেটিং যে পার্টটা সেখানেদের জন্য এই মেথড প্রযোজ্য, আর বাকি যে দুইটা আছে আমার যেটা দেখি যে ইনভেস্টিং এবং ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি ওটা অ্যাজ ইট ইজ তো দোনোটার জন্য একই, শুধু অপারেটিংটার ভিতরে আছে এই মেথডের ইয়েটা আছে। ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের দেশে অনেক প্রতিষ্ঠানই ঠিক নাই, আর এর ফলে আমরা যে অ্যাকাউন্টিং এর যাই বলি, স্ট্যান্ডার্ড বলি, যাই ব্যবহার করি, আমাদের কিন্তু এখানে মালিক পক্ষ যেভাবে চায় অ্যাকাউন্টস কিন্তু সেভাবে হয়। বাংলাদেশে একটা কমন ইয়া হলো যে অ্যাকাউন্টস নাকি অডিটররা করে, এটা খেয়াল করছেন কিনা? সবাই বলে যে এটা অডিটরের দোষ, কিন্তু আসলে তো অ্যাকাউন্টস করে তো ম্যানেজমেন্ট, আর অডিটর শুধু সার্টিফাই করে যে ও যে বানাইছে ওটা ঠিক আছে কিনা। কিন্তু আমাদের যে একটা কনসেপ্ট, ভালো ভালো শিক্ষিত লোক তারাও বলে যে এটা তো অডিটর করছে, হ্যাঁ ভুয়া অ্যাকাউন্টস করছেন। এখন এইগুলোর জন্যই তো আমাদের এই যে এফআরসি কেমনে হয়েছে, নাকি এফআরসি যে হয়েছে এর পিছনে লজিক হচ্ছে এইগুলো সামনে আস্তে আস্তে ধরবে আর কি, এবং অডিটরদেরও লাইসেন্স নিতে হবে ওনার কাছ থেকে। এবং শুধু তাই না, আমরা যারা অ্যাকাউন্টেন্ট আছি প্রত্যেকটা অ্যাকাউন্টেন্টের ওখানে রেজিস্ট্রেশন করতে হবে, হ্যাঁ রাষ্ট্রীয় ভাবে, এবং হয়তো সিস্টেমে আসবো, এই আমরা না পারি আমাদের পরের জেনারেশন আসবে থাকে আর কি। যদি বলা লাগে তাহলে কোন মেথডে করব? নাহলে চোখ বন্ধ করে হলো ইনডাইরেক্ট মেথড, আমি কিছু বলা না থাকলে ইনডাইরেক্ট, ওটা ইজি। ইজি মানে কি, প্রফিট এন্ড লসের যে আপনার যে প্রফিট আছে এইটার সাথে আপনার নন ক্যাশ আইটেম গুলো যোগ করে দিবেন। নন ক্যাশ কি, যে আপনি ডিপ্রিসিয়েশন চার্জ করছেন, এটার ফলে আপনার কোনো টাকা পয়সা যায় নাই, হ্যাঁ, তারপরে এই জাতীয় অ্যামোর্টাইজেশন চার্জ করছেন যেখান থেকে টাকা আউট হয় নাই, এই জিনিসগুলো অ্যাড হয়ে যাবে ওই অপারেটিং এর সাথে যেগুলো যুক্ত আছে মিলে গেলে হলো ইনডাইরেক্টটা হলো ইজি, আর ডাইরেক্টও ইজি। ক্যাশ ফ্লো মানে আমার ক্যাশের অবস্থা, এইটা তো আসলে ক্যাশটাকে রিপ্রেজেন্ট করতেছে, এটা কিন্তু কোনো ইয়া না, এইটার মাধ্যমে আপনার কিছু অন্য কিছু হচ্ছে না। যেমন আপনি মনে করেন প্রফিট আর লস অ্যাকাউন্ট বানাইলেন, আপনি বললেন যে আমার এত প্রফিট হয়েছে, সুন্দর ভালো জিনিস, অনেক প্রফিট, 200-400 কোটি টাকা প্রফিট হয়েছে আপনার, কিন্তু আপনার ক্যাশ ফ্লোতে বোঝা যাবে যে আসলে আপনার ক্যাশের অবস্থাটা কি। দেখবেন যে আপনার ক্যাশে হয়তো আপনি ধারে বিক্রি করে দিচ্ছেন, আপনার বেচার ফলে আপনার রেভিনিউ কিন্তু হয়েছে, আপনি দেখাইছেন এত সেল হওয়ার ফলে আপনার রেভিনিউ হয়েছে, আপনার প্রফিট হয়েছে, কিন্তু এই প্রফিটের উপরে কিন্তু আপনার মনে করেন যে এখন যদি এই প্রফিটের উপরে ডিভিডেন্ড দিতে যাচ্ছেন, যারা আমার আছে দিতে যাচ্ছেন, তখন কিন্তু আপনি ডিভিডেন্ড দিতে আসলে পারবেন কিনা, ক্যাশ ডিভিডেন্ড আপনার ক্যাশ ফ্লো বলবে যে আপনার ক্যাশের অবস্থা কি। আপনি দেখবেন যে অপারেটিং এর অবস্থা কি, ক্যাশ ফ্লো ঠিক মতো আছে কিনা, টাকা পয়সা, কারণ আপনার কিন্তু প্রফিট হইতে পারে কিন্তু তাই বলে যে আপনার ক্যাশও যে ঠিক থাকবে এটা না। আর ক্যাশটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের, এই যে এই দিনের ক্যাশের অবস্থাটা কি, এই দিন পরিবর্তন হইলেই কিন্তু ওইটা পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক ব্যালেন্স শিটও কিন্তু একটা নির্দিষ্ট দিনের, আমরা যে ব্যালেন্স শিট তৈরি করি মনে করেন যে দেখবেন যে অ্যাজ অন 31 ডিসেম্বর অথবা অ্যাজ অন 30 জুন, তার মানে 30 জুনে এই চেহারা ছিল, একদিন মানে 1 জুলাই কিন্তু এই চেহারা থাকতেছে না, এটা চেহারাটা পরিবর্তন হয়ে যাচ্ছে আমার ট্রানজাকশন যদি হয়ে যায়। ঠিক অনুরূপভাবে ক্যাশ ফ্লো কিন্তু ওই সময় আমার কি হয়েছিল, এই পিরিয়ডে ক্যাশ আইসা ওই ক্লোজিং এ আমার কি অবস্থা। তো ক্যাশ ফ্লো আসলে নির্দেশ করে একটা প্রতিষ্ঠানের স্ট্রেংথ, যে তার অপারেটিং অ্যাক্টিভিটির অবস্থাটা কি, তার ফিনান্সিয়াল অ্যাক্টিভিটির অবস্থাটা কি, তার যে সে যে ইনভেস্ট করছে বা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস কি, সেইটার স্ট্রেংথ ডিপেন্ড মানে নির্দেশ করে ক্যাশ ফ্লো। আর ক্যাশ ফ্লো এই জন্য ভাইটাল যে এটা ডিসিশন নিতে, যে আমরা যে বলি এই যে ওয়ার্কিং ক্যাপিটাল বাইর করি আমরা অঙ্কে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে, কেন করি যে আমার ক্যাশ কতটুকু লাগবে এই পিরিয়ডের জন্য, হ্যাঁ, এবং এই ক্যাশ দেওয়ার জন্য আমি সার্ভাইভ করতে পারি কিনা ইত্যাদি। এই জন্য ক্যাশ ফ্লো আমার অ্যাকাউন্টিং ফিনান্সিয়াল স্টেটমেন্টের একটা পার্ট, কিন্তু যে ক্যাশ ফ্লো দিয়ে আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য হেল্প করে ক্যাশ ফ্লো। এবং একজন ইনভেস্টর সে কিন্তু এখানে দেখে যে তার অপারেটিং অ্যাক্টিভিটির অবস্থা কি। দ্যাটস ওয়াই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে প্রাইস সেনসিটিভ ইনফরমেশন আছে যেটা পাস করতে হয় একটা কোম্পানির, সেখানে বলা হয় যে তার নেট অ্যাসেট কত, নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার কত,
অপারেটিং ক্যাশ ফ্লো কত, অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার কত, হ্যাঁ, তার ইপিএস কত, এই যে অপারেটিং অ্যাক্টিভিটির যে পার শেয়ারে তার কত, সেটা কিন্তু ডিসক্লোজ করতে হয় সিকিউরিটিজ আইন অনুযায়ী। এবং আপনারা যদি দেখেন যেগুলি পাবলিশড হয় সেখান গেলে দেখবেন যে লেখা আছে নেট অপারেটিং অ্যাক্টিভিটিস পার শেয়ার, বা পার শেয়ারে তার ক্যাশ ফ্লো কত অপারেটিং এ, সেটা কিন্তু দেখাতে হয়। এটা দিয়ে একজন ইনভেস্টর তার সিদ্ধান্ত নিতে পারে যে কোম্পানির অবস্থাটা কি, তার অপারেটিং অ্যাক্টিভিটি কি, যে পরে এখানে সে ইনভেস্ট করবে কি করবে না ইত্যাদি। বুঝছেন স্যারেরা? আর যিনি এখন এক্সিস্টিং আছে অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জ এন্ড অ্যাকাউন্টিং এস্টিমেশন আর ইরো, হ্যাঁ, এটা 1 জানুয়ারি 5 থেকে চালু। এখানে বলতেছে যে এটা কি করে, এটা প্রেসক্রাইব করছে ক্রাইটেরিয়া সিলেক্টিং এন্ড চেঞ্জিং অ্যাকাউন্টিং পলিসি। যেমন আমাদের যদি অ্যাকাউন্টিং কোনো পলিসি বা কোনো এস্টিমেশন আমি যে যদি চেঞ্জ করি, পরিবর্তন করি, এটা পারবো কিনা বা এটা কি করা উচিত ইত্যাদি সব আমার এই স্ট্যান্ডার্ড এখানে বলছে। যেমন এটা কিন্তু সিলভিয়ার থেকে নেওয়া, যে আইএফআরএস বক্স থেকে। এখানে বলতেছে যে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ, এটা অবজেক্টিভ কি, অ্যাকাউন্টিং পলিসি এবং তার পরিবর্তন, চেঞ্জ ইন অ্যাকাউন্টিং এস্টিমেশন এবং কারেকশন অফ এরর। আমি যদি ভুল হয়ে থাকে সেটা আমি কারেকশন যে করব, কিভাবে করব, মানে আমার অ্যাকাউন্টস ফাইনাল হয়ে গেল, আমার এবার ভুলটা ধরা পড়লো এসে পরের বছর, এখন আমি কারেকশনটা কিভাবে করব, এটা কি রেস্ট্রিক্টিভ ইফেক্ট দিয়ে আসতে হবে আগের বছর থেকে বা কবে থেকে দিতে হবে। অ্যাকাউন্টিং পলিসি আর এনিথিং ফ্রম রুলস, গাইডেন্স, কনভেনশন, প্রিন্সিপাল and similar norms used by the entities for the preparation of the financial statement, মানে অ্যাকাউন্টিং পলিসি। যে পলিসি কি, যেমন মনে করেন যে আপনার যে ডেটর্স আছে, আপনি পলিসি হলো প্রতি বছর 5% আপনি ব্যাড ডেট হিসাবে হিসাব করেন, এইটা আপনার পলিসি। এখন মনে করেন যে আপনি আগামী বছর এই পলিসির চেঞ্জ করতে যাচ্ছেন, যে না আমি 5% না 2% রাখবো। এই চেঞ্জটা আপনি যে করবেন, হ্যাঁ, এই চেঞ্জটা করা কতটুকু জায়েজ হবে, করা যাবে কিনা, অ্যাকাউন্টিং ফর কিভাবে করবেন ইত্যাদি আসবে আমার এই স্ট্যান্ডার্ড সাপোর্ট করে এখানে। এবং অ্যাকাউন্টিং এস্টিমেশন, হ্যাঁ, এস্টিমেশন মানে আমি যে এস্টিমেট করলাম, আমরা যে মনে করেন যে আমি প্রভিশন ধরতেছি, এস্টিমেট করে প্রভিশন করতেছি, সেই জিনিসগুলোই হলো যে এস্টিমেশনে যদি আমার পরিবর্তন আসে, নট ডিফাইন্ড আইএসআই ডাইরেক্টলি করে নাই, জাস্ট ইনডাইরেক্টলি ভায়া চেঞ্জ ইন দ্য অ্যাকাউন্টিং এস্টিমেশন, ডাইরেক্টলি না করলে ইনডাইরেক্টলি এস্টিমেশনের যে পরিবর্তন আছে সেটা এই স্ট্যান্ডার্ড এখানে বলছে। এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি যে ব্যাড ডেট প্রভিশন করার বিষয়, ডিপ্রিসিয়েশন রেট এন্ড ইউজফুল লাইফ ফর ইউর অ্যাসেট। যেমন আমার প্রতিষ্ঠানে গত বছর অডিটর বলল যে আপনারা ডিপ্রিসিয়েশন 300 কোটি টাকা কম করছেন বিগত 5 বছর ধরে। এখন কি হলো যে কোন একটা ইস্যুতে ডিপ্রিসিয়েশন তারা রেট কম ধরে হিসাব করছে, এর ফলে দেখা গেল প্রফিট বেশি হয়ে গেছে। এখন অ্যাকুরেটলি যখন ডিপ্রিসিয়েশন চার্জ করতে জন্য বলা হলো যে এই বছর আমার যদি হিট করতে যায় দেখা যাবে 300 কোটি টাকা আমার ডিপ্রিসিয়েশন যদি আমি চার্জ করি তাহলে আমার এখানে খেয়ে ফেলতেছে। আমি যেহেতু বিগত বছরগুলি আমার কাজ হয়েছে, ওই বছরে আমি যদি ইফেক্ট দিয়ে আসি প্রিভিয়াসে, তা আমার কিন্তু আমার ইকুইটি দিকে এটা হিট করতেছে। তো এখন এই যে মনে করেন যে এখানে যে এস্টিমেশন ডিপ্রিসিয়েশনটা, এই রেটের যে পরিবর্তন, অ্যাসেটের লাইফে পরিবর্তন, যেমন আমি মনে করেন একটা অ্যাসেটের ডিপ্রিসিয়েশন আমি ধরলাম যে 5 বছর এই অ্যাসেটটা থাকবে, কিন্তু এটা যদি পরে চেঞ্জ হয়ে 10 বছর করা হয় তাহলে কিন্তু আমার ইয়ে কমে যাইতেছে। তো এই যে কাজগুলি এস্টিমেশন, এইগুলি আমার এই স্ট্যান্ডার্ড সাপোর্ট করে। প্রভিশন ফর ওয়ারেন্টি পিরিয়ড সিলভেরিয়াতে এখানে আছে, যেমন অ্যাকাউন্টিং পলিসি আর অ্যাকাউন্টিং এস্টিমেশন, এই দুইটার ভিতরে যে পার্থক্য কি। অ্যাকাউন্টিং পলিসি বলতেছে এটা প্রিন্সিপাল, হ্যাঁ, এটা একটা মেজারমেন্ট বেসিস, আমি যে হিসাব করব সেটা। আর অ্যাকাউন্টিং এস্টিমেশন বলতেছে এটা আমার একটা অ্যামাউন্ট, আমি কত ধরবো, কি পরিমাণ ধরবো। এক্সাম্পল হিসেবে বলতেছে অ্যাকাউন্টিং প্রিন্সিপালে চেঞ্জ ফ্রম হিস্টোরিক্যাল কস্ট টু ফেয়ার ভ্যালু। যেমন আমার অ্যাসেটের হিস্টোরিক্যাল দাম আছে 1 কোটি টাকা, এখন বর্তমান মার্কেট ভ্যালু আছে 2 কোটি টাকা। আমি যদি এখন 2 কোটি টাকা দেখাইতে চাই আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টে, তাহলে আমি কিভাবে কাজ করব? এই বাকি 1 কোটি যে আসবে সেটা আমি কি করব, ওই টাকাটা কি করব, কোথায় বসাবো ইত্যাদি। চেঞ্জ ফ্রম ইনকার্ড ক্রেডিট লস
টু এক্সপেক্টেড ক্রেডিট লস। আচ্ছা, তারপরে আমাদের এস্টিমেশনে বলতেছে চেঞ্জ অফ দ্য প্রভিশন অ্যামাউন্ট বেসড অন দ্য ফেয়ার ভ্যালু, চেঞ্জ ইন এস্টিমেটেড পার্সেন্টেজ অফ লস অ্যালাউন্স। আর অ্যাকাউন্টিং পলিসিসে অ্যাকাউন্টিং হবে, এটা রেস্ট্রিকটিভলি এফেক্ট দেওয়া হবে, যেটা হচ্ছে অ্যাকাউন্টিং পলিসির আকারে হয়। আর যেটা হচ্ছে এস্টিমেশন, সেটা হলো প্রসপেক্টিভলি এফেক্ট দেওয়া হবে পরবর্তীতে। যদি ভুল হয়ে থাকে, আমাদের কোনো একটা ভুল ধরা পড়ে, তাহলে আমরা কি করব? যেমন বলেছে পিরিয়ড ইরোর, বিগত বছরের যদি কোনো ভুল ধরা পড়ে এই বছর আইসা, আর সাম ওমিশন ফ্রম দ্যাটস when you forgot something or mismatch in the financial statement as a result of ignoring or misusing the information that was available or could be reasonably obtained when prepared the financial statement। যে আমার কোনো তথ্য যদি আমার মিসম্যাচ হয় অথবা অজ্ঞাতসারে আমি কোনো তথ্য এখানে ইনপুট দিতে যদি ভুল করি, সেটা প্রিভিয়াস পিরিয়ডের, তাহলে ওমিশন যদি হয়, তাহলে আমরা কি করব? দেন ইট ডাজ নট রিয়েলি ম্যাটার দ্যাট হোয়াই এরর হ্যাপেন, যে কেন ঘটছে সেটা ব্যাপার না, কিন্তু whether it was internal fraud or unintentional instead need to be correct for the material। যদি এর মাধ্যমে ইন্টারনাল ফ্রড হইতে পারে, যেমন একটা প্রতিষ্ঠান যে আপনি মনে করেন অনেক বিল পেমেন্ট করতেছেন, দেখা গেল 2টা বিল হলো রিয়াল আর 2টা বিল হলো ফেক, আচ্ছা দিয়ে দেখি না যে যদি 500 আসে 8 লাখ টাকা আমরা দুজনে ভাগ করে নেবো, সমস্যা কি? এরকম ঘটনা। তো এইরকমের যদি আমার ধরা পড়ে যে এটা ইরোর হইতে পারে, ইরোরটা যেভাবেই হোক, সেটা ইন্টারনালি ফ্রড হইতে পারে অথবা আনইনটেনশনালি হতে পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু যদি এটা যদি ম্যাটেরিয়াল হয়, তাহলে এখানে আমার প্রেজেন্ট কিভাবে হবে? আর যদি নট ম্যাটেরিয়াল হয়, তাহলে কেমনে হবে? ইত্যাদি আসলে এখানে করছে। যেমন ইট ইজ যদি ম্যাটেরিয়াল যদি হয়, তাহলে হবে রিস্টোর এফেক্ট দিতে হবে কম্পারেটিভ এবং ওপেনিং ব্যালেন্সের সাথে অ্যাডজাস্ট করতে হবে। আর যদি না হয়, তাহলে কারেন্ট রিপোর্টিং পিরিয়ডে আমার যদি এমন হলো যে একদম নমিনাল সামান্য, তখন আমার এই বর্তমান বছরই আমি ইফেক্ট দিয়ে দেব। কিন্তু যদি হয় না অনেক বেশি, এটা হলো ম্যাটেরিয়াল বিগত বছরের কোনো ঘটনা কিন্তু অনেক বেশি, তাহলে কিন্তু আমাকে প্রিভিয়াসলি দিয়ে আসতে হবে এবং আমার ওপেনিং ব্যালেন্সটা ঠিক করে ফেলতে হবে, যে প্রিভিয়াসলি দিয়ে আসতে হবে ইভেন আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড। এটা IAS 10 এ বলছে যে আমার যে রিপোর্টিং হয়ে যাবে, এরপরে আমি কিভাবে রিপোর্ট করব। যখন এখানে যদি আমরা দেখি, দেখেন স্টার্ট অফ দ্য রিপোর্টিং পিরিয়ড, আমি যেখানে স্টার্ট করতেছি, এখানে আমার রিপোর্টিং পিরিয়ড শেষ হয়ে গেছে, কিন্তু ফিনান্সিয়াল স্টেটমেন্ট অথরাইজ ফর দ্য ইস্যু, আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টে সাইন হয় নাই। এর আগ পর্যন্ত যে ঘটনাগুলি আসবে, সেগুলি কিন্তু আমি ইফেক্ট এখানে দিতে পারবো। কিন্তু যদি ফিনান্সিয়াল স্টেটমেন্টটা সাইন হয়ে যায়, আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড ইজ কভার্ড বাই এত, মানে এখানে ইভেন্ট আফটার, এখানে তাহলে কভার করবেন ইনফরমেশন মেড পাবলিক, শেয়ার হোল্ডার মিটিং, এখানে আমি AGM জানাইতে পারবো তথ্য, পাবলিকলি আমি ইনফরমেশন দিতে পারবো, কিন্তু আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টে এটার ইফেক্ট কিন্তু দিতে পারবো না। কিন্তু এখানে যেমন হলো, আমি যখন এখানে অ্যাকাউন্টস ক্লোজ হয়ে গেল, এখন আমি জানলাম যে আমি একজনের কাছে 10 কোটি টাকা আমার কোনো পাওনাদার ছিল, সে ব্যাংকক্রাফট হয়ে গেছে। আমি যদি এখন জানি, তাহলে আমি কিন্তু এই অ্যাকাউন্টসে সাইন না হলে ইফেক্ট দিয়ে দিব, কারণ তার থেকে আর টাকা পাওয়া যাবে না। হয়তো দেখা যাবে 1 টাকা যদি 10 পয়সা পাই, যদি আইডিয়া থাকে, তো ওই একটা ডকুমেন্ট যদি আমার কালেক্ট করতে পারি, সেটার উপরে বেস করে আমি অ্যাকাউন্ট পার করে ফেলবো, ইফেক্ট দিয়ে দিব, আমার লস হিসেবে চলে যাবে। কিন্তু যদি আমি সাইন হয়ে যায়, অ্যাকাউন্টসটা সাইন হয়ে গেল, তখন কিন্তু আমি বলতে পারবো না। কিন্তু এটা আমি কখন বলতাম? আপনি পাবলিকলি বলতে পারবো, অ্যানাউন্স করতে পারবো, এবং আমার শেয়ার হোল্ডার মিটিং এ আমি জানাতে পারবো যে আমার এই স্টেটমেন্ট তৈরি হওয়ার পরে আমাদের মিস্টার এক্স, সে ব্যাংকক্রাফট হয়ে গেছে, তার কাছে 10 কোটি টাকা পাওনা ছিল, এখান থেকে আমরা 1 লাখ টাকা পাবো, তার মানে বাকি টাকাটা আমাদের লস হবে। এটা কিন্তু আপনি শেয়ার হোল্ডার মিটিং এ আপনি জানাতে পারবেন, কিন্তু অ্যাকাউন্টস এর ইফেক্ট দেওয়া যাবে না। এইটাই হলো এটা, যে আমি কতটুকু পর্যন্ত যেতে পারবো, যে একটা ঘটনা ঘটে গেলে, অথবা এমন হলো যে এখানে আপনার পিরিয়ড শেষ হয়ে গেল, আপনি কোনো এক্সপোর্ট করতেছিলেন, মনে করেন যে 100 কোটি টাকার একটা এক্সপোর্ট প্রসিড আমরা চলতেছিল, আপনি এক্সপোর্ট করে এখানে এক্সপোর্টের রেভিনিউ ঢুকাই দিচ্ছেন, এটা 28 আপনার এক্সপোর্ট করে ফেলছেন,
হ্যাঁ, এখন 2 দিন বাকি, তার মানে আপনি ওই পিরিয়ডে ঢুকছে, আপনার রেভিনিউ দেখাইলেন, আপনার মার্চ মাসে আইসা বা ফেব্রুয়ারিতে আইসা অ্যাকাউন্টস ফাইনাল হয় নাই, সাইন হয় নাই, তখন জানলেন আপনার ওই যে এক্সপোর্ট এরিয়া ওইখানে অ্যাকসেপ্ট করে নাই, অথবা শিপ জাহাজে ডুবে গেছে। ইন্স্যুরেন্স থেকে যা পাবেন সেটা আপনার বাদ দিয়া বাকিটা কিন্তু আপনার অ্যাকাউন্ট ফর করে নিতে হবে, যে আমার এটা পাবো না, এটা লস হয়ে গেছে, অথবা আপনার মালটা ফেরত দিয়ে দিছে, এক্সপোর্টের ওই রেভিনিউ আর আপনারা আসবে না। এই জিনিসটা তখন যদি আমার এই সাইনের আগে জানা যায়, তখন কিন্তু আমি এটাকে ইফেক্ট দিয়ে দেব। কিন্তু যদি না জানি, কিন্তু যদি সাইন হয়ে যায়, তখন আর অ্যাকাউন্টসে কোনো হাত দেওয়ার কোনো সুযোগ নাই, অথরাইজ হয়ে গেছে। এরপরে আমি কিন্তু এটা পাবলিকলি জানাতে পারবো এবং শেয়ার হোল্ডারদের জানাই নিলাম, আর এটা ইফেক্ট তখন আসবে পরের বছরের অ্যাকাউন্টসে। সেটাই যে অ্যাডজাস্টিং ইভেন্ট কোনগুলা হয়, আর হলো নন অ্যাডজাস্টিং ইভেন্ট কোনগুলা হয়। যেমন ধরেন এখন যে বিগত 2 মাস যে যেসব ব্যাংকে গ্রাহকদের লোন আছে, সেই লোনের ইন্টারেস্ট সরকার বলছে যে তাদেরকে ইন্টারেস্ট চার্জ করা যাবে না, ব্যাংকগুলি এটা আলাদা হিসাব করে রাখছে, তাদের চার্জ করে না। কিন্তু সরকার 2000 কোটি টাকা ভর্তুকি দিয়ে দিবে, 2000 কোটি টাকা মাফ করে দিবে ওই গ্রাহকদের। তাহলে এই যে 2000 কোটি টাকা, এখানে আমরা যখন অডিট করতে যাব, এখন এটা কি হবে, এটা কি অ্যাডজাস্টিং ইভেন্ট নাকি নন অ্যাডজাস্টিং ইভেন্ট, এইগুলা চিন্তার বিষয়। এই জিনিসগুলাই হচ্ছে আমার এই অ্যাকাউন্টিংটা, এই স্ট্যান্ডার্ডটা সাপোর্ট করে। অ্যাডজাস্টিং ইভেন্ট হচ্ছে ইজ দ্য ইভেন্ট দ্যাট অ্যারোজ আফটার দ্য এন্ড অফ দ্য রিপোর্টিং পিরিয়ড। দেখেন এখানে এইটা হলো গিয়া বিষয়, এন্ড অফ দ্য রিপোর্টিং পিরিয়ড, বাট প্রোভাইডেড ফার্দার এভিডেন্স condition that existing at the end of the reporting period. It is the event that arose, মানে অ্যাডজাস্টিং, যেটা যেই ইভেন্টটা আমি অ্যাডজাস্ট করতে পারবো। যেমন কি হলো, অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট শুড বি অ্যাডজাস্টেড ফর, এই ইভেন্টের দ্বারা অ্যাডজাস্ট করা হবে। এইভাবে গোয়িং কনসার্নের বিষয়গুলো যদি থাকে, এগুলো আরো আগে নিয়ে আসতে হয়। আর নন অ্যাডজাস্ট যেটা, even after the reporting period that indicate condition arise after the end of the reporting period. এটা অ্যাকাউন্টিং কি হবে, নট অ্যাডজাস্টেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, নট অ্যাডজাস্টিং ইভেন্ট, এটা অ্যাডজাস্ট করা যাবে না। এটা কি কি, দ্য নেচার অফ দ্য ইভেন্ট ইত্যাদি ইত্যাদি। আর এইটা হলো যে আমি মানে বেসিক জিনিসটা এটা, যে অ্যাকাউন্টিং ইয়াটা সাইন হয়ে যাওয়ার পর আমি আর এখানে অ্যাডজাস্ট করার সুযোগ থাকে না। এরপর যেটা আছে IAS 12-12 অ্যাপ্লিকেবল, এবং এখনো অ্যাপ্লিকেবল। 1 জানুয়ারি 98 থেকে এটা ইফেক্ট শুরু হয়েছে বাংলাদেশে। এখানে আমরা ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে করব, ডেফার ট্যাক্স কি জিনিস, ডেফার ট্যাক্স অ্যাসেট, ডেফার ট্যাক্স লাইবিলিটি আমরা কিভাবে অ্যারাইজ হয়, ট্যাক্স অথরিটি মানে আমার ট্যাক্স অ্যাকাউন্টিং এবং স্পেসিফিক অ্যাকাউন্টিং বা জেনারেল পারপাস অ্যাকাউন্টিং যে দুইটা ডিফারেন্স আছে, সেই জিনিসগুলি আমাদের কিন্তু আসলে এইখানে এই স্ট্যান্ডার্ডের মাধ্যমে আমরা জানি, এবং এটা অ্যাপ্লিকেবল সর্বত্র, আমরা সবাই ব্যবহার করতেছি। এটা ট্যাক্সের জন্য এটা। তারপরে হচ্ছে আমরা দেখি যে 16 নাম্বার আছে IAS 16 প্রপার্টি প্লান্ট এন্ড ইকুইপমেন্ট। এখানে আমাদের যে অ্যাসেট, আমাদের অ্যাসেটের কিভাবে কোন মডেল হবে, এটা হিসাবটা আমরা কিভাবে করবো, এটাকে কস্ট মডেলে না রিভ্যালুয়েশন মডেলে, এবং আমরা ডিপ্রিসিয়েশন চার্জ কিভাবে করব কি বলে ইত্যাদি হলো আমার এই স্ট্যান্ডার্ডটা, প্লান্ট এন্ড ইকুইপমেন্ট ইত্যাদি আমার এই স্ট্যান্ডার্ডে করে, যেটা 5 সাল থেকে অ্যাপ্লিকেবল। আমরা এটাকে সাধারণত বলি PPE বলি, নরমালি এটাকে আমরা যারা অ্যাকাউন্টেন্টরা এটাকে বলি PPE, যে অ্যাসেট গুলি, এটা হলো এটার আন্ডারে। এটা একটা বিশাল যে আপনি কিভাবে রিকগনাইজ করবেন অ্যাসেট, তারপরে কোনটারে অ্যাসেট ধরবেন ইত্যাদি। আসলে আর আমাদের যে IFRS এর আছে বেসিক্যালি, যে আমরা সবগুলি নিয়ে আমাদের মনে হয় যে আমাদের শফিক আছে FCA, ও একটা বই বের করছে IFRS এর, ওইখানে সংক্ষিপ্ত আকারে। ওই বইটা আমাদের হয়তো কালেক্ট করলে আমরা IFRS এর বেসিক জিনিসগুলো ওটার ভিতরে আছে। একটু দেখলাম যে IAS-টা কি, IFRS কি, এবং কয়েকটা নিয়ে একদম বেসিক মানে ওভারভিউ শুধু দেখেছি, যেটা হয়তো ডিপে দেখার সুযোগ নাই। যে আমরা যদি একটা নিয়ে আলোচনা করি, একটা নিয়ে আমার একটা বা দুইটা নিয়ে একটা ক্লাস হয়ে যাবে আর কি।
যে ধরেন এই দুইটারে নিয়ে যদি বেসিক আমরা আলোচনা শুরু করি, তাহলে দেখা যাবে একটা ক্লাসে এই দুইটা নিয়ে একটা ক্লাস হবে, এখানে এক্সাম্পল সহ টহ এরকমের। দেখি ভবিষ্যতে যদি সুযোগ হয় আমরা হয়তো এগুলার নিয়ে এক একটা করে ওই যে শীট রিলিজ করার সুযোগ আছে, সামনে যদি সময় পাই এগুলো নিয়ে আমরা এক একটা মডিউল আমরা রিলিজ করতে পারি ফিউচারে, এবং আশাবাদী যেটা করবো আর কি। ঠিক আছে, আপনার দিয়ে দিব। আবার আপনার ওই আমাদের যে কমন যে আপনাদের প্ল্যাটফর্ম আছে ওইটা ভিতরে আসেন না আপনি, ওই যে হ্যাঁ ওইটা দিয়ে দিব না। আর ফিউচারেও আমরা মনে করেন এইগুলি নিয়ে আমরা যেহেতু আমরা মানে আমাদের ইন্টারেস্ট আছে এগুলি নিয়ে কাজ করার, ফিউচারেও এগুলো ভিডিও টিডিও রিলিজ করবে এবং শীট ইয়ে করে ওই যে কিছু অভ্যস্ত হয়ে যাচ্ছি, আপনারাও ইয়ে হবেন, অনেক কিছু মেনে নিতে হবে, আমাদের মেনে নেওয়া ছাড়া উপায় নাই। তো আমার মনে হয় যে আজকে আমরা এখানে শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আমরা সবাই সবার জন্য দোয়া করবো যে ভালো থাকবেন।